হ্যালো ছোট ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি বিচিত্রা দিদি। আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভূতের গল্প নিয়ে, ছোট ছেলে মেয়েদের জন্য ভীষণ ভালো গল্প। তোমরা শুনে দেখো। তোমরা তো ঠাকুমার ঝুলি অনেক পড়েছো। আজ আমি তোমাদের বলবো ঠাকুর দাদার ঝুলির একটি গল্প। দেখো তো শুনে, তোমরা এই গল্প আগে শুনেছো কি না? আমরা কিন্তু এই গল্পটা ছোটতে অনেক শুনেছি মা ঠাকুমার মুখে। এখন তো আর গল্প তোমরা শুনতে পাও না। ফোন, টিভি, ইন্টারনেট এখন এই সব গল্পগুলোকে হারিয়ে দিয়েছে। সেই জন্য আমি বিচিত্রা দিদি তোমাদের জন্য সেই পুরনো দিনের গল্পগুলো আবার নিয়ে চলে আসছি। কেমন লাগে একটু শুনে দেখো তো আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বন্ধুরা। সন্ধ্যায় আবার গল্পে দাদুর আসর বসল। দাদু জিজ্ঞেস করলেন, নাতি নাতনিরা আজ কিসের গল্প শুনতে চাও? দিব্য বলল, একটা ভূতের গল্প বলো দাদু। লিকু বলল, কিন্তু বেশি ভয় যেন না থাকে। দাদু হেসে বললেন, ভূতের গল্প হবে কিন্তু বেশি ভয় থাকতে পারবে না, এই তো। মুন্নি বললে, হ্যাঁ দাদু তাই, হ্যাঁ দাদু তাই। দাদু বললেন, গুড়িয়া দিদি চুপচাপ কেন, তোমার কি মত? মাথা ঝাঁকিয়ে গুড়িয়া বলল, হ্যাঁ দাদু, একটা ভূতের গল্পই হোক। দাদু বললেন, তাহলে শুরু করছি। মালা দিদি, তুমি হাতের কাছে পান সেজে রাখবে। পান সাজায় আছে, হাত বাড়ালেই পাবে। এবার তুমি শুধু শুরু করো দাদু, মালা বলল। দাদু শুরু করলেন। এক গ্রামে ছিল চিন্তিত মুখে নাপিত এগিয়ে চলল। যেতে যেতে নাপিত এসে পড়ল নদীর পাড়ে, বনের ধারে। নাপিত দেখল একটা ছোট গাছের তলায় কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে। তো কাছে এসে দেখল, ওহো, একটা গেঁছো ইঁদুর।
তার পিছনে একটা বিরাট গাছ। সেই গাছতলায় একটা শান বাঁধানো বেদি রয়েছে। ভাবলো এখানে শুয়েই রাতটা কাটিয়ে দেওয়া যাবে। অন্ধকার ঘন হয়ে আসছে। এই অন্ধকারে অচেনা বনে ঢোকা মোটেই নিরাপদ নয়। পথে একটা ময়রার দোকান থেকে নাপের সামান্য একটু মিষ্টি কিনেছিল, তাই খেয়ে সে নদী থেকে জল খেল। তারপর কামাবার বাক্সটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সেই বেদির ওপরে। বেদিটা বেশ বড় ছিল, কাজেই কোনো অসুবিধা হলো না তার পা ছড়িয়ে শোয়ার। আসলে সেই গাছে থাকতো সে আশেপাশের গাঁয়ে হানা দিয়ে গ্রামের লোকেদের ভয় দেখাতো। সুযোগ পেলেই তাদের ঘাড় মটকাতো। ভূতটাকে খুশি করবার জন্যই 2-3টে গাঁয়ের লোক চাঁদা তুলে বেদিটা তৈরি করে দিয়েছিল। সেসব গাঁয়ের লোক ভূতটার হানা দিতে যেত না। ভূত নিজের খুশি মতো কখনো থাকতো গাছের ওপর, আবার কখনো বা বেদির উপর লম্বা হয়ে শুয়ে থাকত। নাপিত যখন এসেছিল তখন ভূত ওখানে ছিল না, সে চড়তে গিয়েছিল। ফিরে এসে দেখলো তার বেদিটার উপর শুয়ে রয়েছে কিনা একটা মানুষ। মানুষটার এতখানি সাহস হলো কি করে? ভূত হেঁড়ে গলায় চিৎকার করে বলে উঠল, কে রে তুই? তুই কে? তোর তো সাহস কম নয়। নাপিত ঘুমিয়ে পড়েছিল। চিৎকারে ঘুম থেকে উঠে পড়ল। চোখ খুলে সে যা দেখলো তাতে তার ভয়ে প্রাণ উড়ে যাবার মতো। কিন্তু কথাই বলে না নাপিতের বুদ্ধি। নাপিত বুঝলো এখন ভয় পেলেই সর্বনাশ, ভূতে ঘাড় মটকে দেবে। এখন সাহস দেখানো দরকার। ভূত গর্জন করে বলে উঠল, কে তুই? নাপিত মুখ ফুলিয়ে বলল, আমি একজন নাপিত। তারপরে নাপিত বুঝতে পারলো আমার তো গলা কাঁপছে। সে তখন বেশ সাহস নিয়ে বলল, আমি একজন নাপিত। ওরে নাপিত, তোকে তো আমি এক্ষুনি শেষ করে ফেলবো। নাপিত সমান তালে হুঙ্কার দিয়ে বলল, তুই আমাকে শেষ করবি না আমি তোকে ধরবো? নাপিতের কথা শুনে ভূত তো অবাক। এ পুঁচকে মানুষটা বলে কি? নাপিত বলল, যাক, তোকে পেয়ে ভালোই হলো, আমাকে আর খোঁজাখুঁজি করতে হলো না। রাজামশাই ভূত মেধ যজ্ঞ করছেন, সে যজ্ঞে 100 ভূত বলি দিতে হবে। আমাকে ভূত ধরবার কাজে লাগিয়েছেন তিনি। এ পর্যন্ত 99টা ভূত ধরেছি, এখন তোকে পেয়ে 100টা পূর্ণ হলো। এবার তোকে নিয়ে গিয়ে রাজবাড়িতে যাব। ভূত মনে মনে একটু ঘাবড়ে গেলেও মুখে আস্ফালন করে বলল, তুই যে 99টা ভূত ধরেছিস তার প্রমাণ কি? প্রমাণ আমার সঙ্গেই আছে, তুই দেখতে চাইলেই দেখতে পাবি। কিন্তু কথা হলো এই অন্ধকারে দেখাবো কি করে তোকে? ভূত বলল, দাঁড়া, আমি আলোর ব্যবস্থা করছি। কতগুলি শুকনো ডালপালা আর পাতা জড়ো করে ভূত ফুঁ দিল। সঙ্গে সঙ্গে সেগুলি জ্বলে উঠল। ভূত বলল, এই তো আলো, এবার প্রমাণ দেখা দেখি। নাপিত বলল, তুই দেখছি বড় ব্যস্ত হয়ে পড়েছিস, আমাকে কি একটু ঘুমাতেও দিবি নে? আচ্ছা, এই দেখ প্রমাণ। নাপিত তার কামাবার বাক্স থেকে ছোট আয়নাখানা বের করে ভূতের মুখের সামনে ধরল। ভূত দেখল তার নিজের মুখেরই প্রতিবিম্ব। সে ভাবল সত্যি সত্যি তার আর একজন জাত ভাইকে আটকে রাখা হয়েছে।
এই ছোট্ট জিনিসটার মধ্যে। আসলে ভূতটা ছিল তো বোকা, সে আসল ব্যাপার বুঝতে না পেরে ঘাবড়ে গেল। তার মুখের ভাব ভঙ্গি দেখে চালাক নাপিত হুঙ্কার দিয়ে বলল, কিরে হতভাগা, এবার বিশ্বাস হলো তোর? ভূত মুখ কাচুমাচু করে বলল, হ্যাঁ, তোমার কথা তো ঠিকই দেখছি। নাপিত বুক ফুলিয়ে বলল, জানিস আমি কত বড় ওঝা? জানতাম না, এখন জানলাম, ভীরু গলায় ভূত বলল। তবে আর দেরি করছিস কেন? এগিয়ে আয়, তোকেও এটার মধ্যে ভরে ফেলি। দেরি করছিস কেন? তাহলে ভূত মেধের 100টা ভূত আমার ধরা হয়ে গেল, রাতটা ঘুমিয়ে কাল ভোরেই রাজবাড়ি চলে যাব। বোকা ভূত অনুনয় করে বলল, ভাই নাপিত, আমাকে ছেড়ে দাও, অতটুকুন জায়গায় আমার এই বিরাট শরীরটা নিয়ে ঢুকবো কি করে? নাপিত বল দেখলো তার ফন্দি বেশ খেটেছে। মনে মনে খুশি হলেও ধমকের সুরে বলল, তা তো তোর দেখবার কথা নয়, সেটা আমি দেখব। আমি তোকে ঠিক ভিতরে ঢুকিয়ে নেব। ভূত করুণ স্বরে বলল, নাপিত ভাই, আমাকে ছেড়ে দাও। তোমার ওই ছোট্ট জাদু চারটিখানার মধ্যে যদিও বা রইলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার কি হবে? যজ্ঞের শেষে রাজামশাই তো আমার অন্যান্য ভূতদের সঙ্গে আমাকে বলি দেবে। নাপিত বলল, হ্যাঁ, তা তো দেবেনি, আমাকেও বাঁচায় আর ভূতকেও ধরিয়ে দেওয়া, এটাই তো আমার কাজ। না না নাপিত ভাই, আমাকে বাঁচাও। নাপিত ভাই, আমাকে ছেড়ে দাও। কিন্তু তোকে ছেড়ে দিলে আমি তো রাজবাড়ি থেকে মোহরের থলি বকশিস পাবো না। রাজামশাই তোমাকে ক থলি মোহর দেবেন? বড় 1 থলি। নাপিত উত্তর দিল, আমি তোমাকে 2 থলি মোহর দেব, তুমি আমাকে ধরে রাজবাড়িতে নিয়ে যেও না। বলে ভূত কাঁদতে লাগলো। নাপিত দেখলো তার ওষুধ পুরোপুরি কাজে লেগেছে। সে গম্ভীরভাবে বলতে লাগলো, তা তুই যখন এত করে অনুরোধ করছিস, তখন তোকে না হয় ছেড়েই দেব, কিন্তু কথা হলো আর একটা ভূত পাই কোথা থেকে? বনের মধ্যে আরো ভূত পাবো বলতো একটু? হ্যাঁ হ্যাঁ, বনের মধ্যে আরো ভূত আছে। ঠিক আছে, সে আমি যা হয় একটা ব্যবস্থা করে নেব। তোকে কিন্তু ছেড়ে দেবার মূল্য হিসাবে 2 থলি মোহর দিতে হবে, তুই কথা দিয়েছিস। সে আমি ঠিক দিয়ে দেব নাপিত ভাই, তুমি চিন্তা করো না। তোরা ভূতরা আবার অনেক সময় কথা দিয়ে কথা রাখিস না, আমার বেলায় আবার সেরকম হবে না তো? মোটেই না, মোটেই না, তুমি দেখিও নিও নাপিত ভাই। অত দেখা দেখের কি আছে, তুই আগেই মোহরের থলি দুটো আমায় দিয়ে দে না। দাঁড়াও, এখনই এনে দিচ্ছি। ভূত ফুস করে উড়ে গেল। একটু পরেই সে 2টো থলি এনে বলল নাপিতের কাছে, এই নাও। ভেতর থেকে ঝনঝন শব্দ শোনা গেল, তবু সাবধানের মার নেই। নাপিত থলির দুটোর মুখ খুলে দেখলো সত্যি সত্যি সে দুটোর মধ্যে মোহরে ভর্তি রয়েছে। নাপিত বলল, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে বাপু।
তাহলেই তোমাকে ছেড়ে দেব। কি কাজ? ভূত জিজ্ঞেস করলো। শোনো, আমার বাড়ির সামনে খানিকটা জংলা জায়গা আছে। জায়গাটা আমরাই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটা পাকা বাড়ি তৈরি করে দিতে হবে আমাকে। বাড়ির সামনে থাকবে ঘাট ঘাট বাঁধানো পুকুর। ঠিক আছে, আমি আজ রাতের মধ্যেই সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। কথার খেলাপ হবে না তো? তাহলে কিন্তু তোকে এই ছোট চাকতিখানার মধ্যে ভরে ফেলবো। না না, কাল সকালেই বাড়ি গিয়ে তুমি তোমার চাহিদা মতো সব কিছু দেখতে পাবে। আমি এখন কাজ শুরু করতে চললাম। হুশ করে ভূত আকাশে উঠে গেল। তারপর সনসন সনসন করে বাতাস কেটে উড়ে চলল নাপিতের বাড়ির দিকে। আর নাপিত সেই পাকা বেদিটার উপর শুয়েই রাত কাটিয়ে দিল। মোহরের থলি দুটো সে রাখলো নিজের মাথার তলায়, কামাবার বাক্সটার নিচে। পরদিন সকালে ঘুম ভাঙবার পর নাপিত বাড়ির দিকে রওনা দিল। দুপুর নাগাদ সে বাড়ি পৌঁছে গেল। বাড়ির দরজা বন্ধ। কি ব্যাপার, এতখানি বেলা হয়েছে, এখনো বউ ছেলেদের ঘুম ভাঙেনি? নাপিতের মনে দুশ্চিন্তা জাগলো। সে দরজায় ধাক্কা মারল। কে? ভিতর থেকে নাপিত বউয়ের গলার স্বর ভেসে এলো। স্বর শুনে বোঝা গেল যে কারণে হোক ও খুব ভয় পেয়েছে। নাপিত বলল, আমি এসেছি, তোমার কোনো ভয় নেই, দরজা খোলো। স্বামীর গলার স্বর শুনে নাপিত বউ দরজা খুলল। স্বামীকে দেখে সে বলল, কাল সারাদিন কোথায় ছিলে? এদিকে কাল রাতে এখানে কি কাণ্ড? নাপিত বলল, কি কাণ্ড? নাপিত বলল, আরে কাল মাঝরাতে শোঁ শোঁ করে আওয়াজে ঘুম ভেঙে গেল। ভাবলাম ঝড় উঠেছে, জানালা বন্ধ করবার জন্য উঠলাম। বাইরে চোখ পড়তে যা দেখলাম তাতে বুকের ভেতরটা হিম হয়ে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠেছিল আকাশে। সেই মরা চাঁদের হলুদ আলোয় দেখলাম কালো রঙের একটা বিরাট মূর্তি নামলো আকাশ থেকে। মূর্তিটা লম্বায় তাল গাছের চাইতে কম নয়। মূর্তিটা মাটিতে নেমেই সামনের জংলা জায়গাটার গাছপালা পটাপট উপড়ে ফেলতে লাগলো। মূর্তিটার চোখ দুটো আগুনের ভাটার মতো ধক করে জ্বলে উঠছিল। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। কি জানি মূর্তিটার দৃষ্টি আমার উপরে পড়ে তারপর যদি আমার শরীর খারাপ করে। তারপর সারা রাত ধর ধর ধুম ধুম ধাম ধাম ধুপ ধাপ ঠং ঠং কত রকমের সব শব্দ। বাকি রাতটুকু আর দু চোখের পাতা এক করতে পারিনি। সকাল হলেও ভয়ে দরজা খুলিনি। এই এখন তোমার গলার স্বর শুনে দরজা খুললাম। হ্যাঁ গো, এসব কি? আমাদের এখানে দানব উৎপাত শুরু হলো নাকি? নাপিত একটু কেশে নিল। কেশে বলল, কোনো ভয় নেই, আমি সব কথা তোমাকে বুঝিয়ে বলবো। এখন একবার বাইরে এসো দেখি। নাপিত বউ ভয়ে ভয়ে স্বামীর পিছু পিছু বাইরে এলো। সামনের দিকে তাকিয়ে দোতলা পাকা বাড়িখানা দেখে সে ভয় পেয়ে বলল, ও মা, জংলা জায়গাটায় রাতারাতি পাকা বাড়ি তুলে ফেললো কে? এ সেই দানোর কাজ, এ নিশ্চয়ই ভূতের বাড়ি। নাপিত বলল, হ্যাঁ, এখানা ভূতের বাড়ি। নাপিত বউ আঁতকে উঠে বলল, আমাদের বাড়ির সামনে ভূতের বাড়ি? এই বাড়িতে তাহলে আর আমাদের থাকা চলবে না। না, এই ভাঙা বাড়িতে আমরা আর থাকবো না, আমরা থাকবো সামনের ওই পাকা দোতলার বাড়িতে। নাপিত বলল, ভূতের বাড়িতে? পাগলের মতো কি সব বলছো তুমি? নাপিত মুচকি হেসে বলল, ঠিকই বলছি, বাড়িখানা ভূতের তৈরি করেছে, তবে কিন্তু এ বাড়ির মালিক হলাম আমরা। আমরা? হ্যাঁ,
তোমাকে সব কথা খুলেই বলি। নাপিত বউয়ের কাছে সব কথা খুলে বলল। শুনে নাপিত বউয়ের মনে আনন্দ আর ধরে না। তার স্বামীর এত বুদ্ধি, সে ভূতকে দিয়ে কাজ করিয়ে দেয়। আর এমন বুদ্ধিমান স্বামীকে সে কিনা ঝেঁটা দিয়ে তাড়া করেছিল। নাপিত বউ বলল, শুধু বাড়িই নয়, বোকা ভূতটার কাছে 2 থলি মোহরও আদায় করেছি। কথাটা তো তোমাকে একটু আগেই বললাম। বাড়ির ওপাশে চলো, দেখবে কেমন চমৎকার ঘাটালা বাঁধানো পুকুর। ভাগ্যিস তুমি ঝাঁটা দিয়ে আমায় তাড়া করেছিলে বলে নাপিত হাসল। তাই তো বনের কিনারায় গিয়ে ভূতের দেখা পেলাম, আর ভূতের সঙ্গে আদায়ও করে নিলাম অনেক কিছু। কি বলো বউ, আমি কেমন বুদ্ধিমান সেটা একটু বলো। নাপিত বউ লজ্জা পেয়ে মুখ নিচু করে নিল। নাপিত বলল, বুদ্ধি যার বল তার। ভগবান আমার মাথায় বুদ্ধি দিয়েছেন, আর সেই জন্যই তো ভূতের হাত থেকে বাঁচলাম। তার কাছ থেকে আদায় করলাম মোহরের থলি, পাকা দোতলা বাড়ি, আর ঘাটলা বাঁধানো পুকুর। আর আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না। ভগবানের দয়ায় আমরা সুখেই দিন কাটাতে পারব। নাপিত আর তার বউ মনের সুখে সংসার করতে লাগলো। আজকের মতো আমার কথাটাও ফুরালো। দাদুর সামনের দিকে হাত বাড়িয়ে বললে, এই যে মালা দিদি, এবার একটু পান জর্দা যে দরকার। মালা পানের ডিবে এগিয়ে দিল। দাদু বললেন, গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? কিন্তু গল্পটা ছোট, কালকে কিন্তু এর চাইতে আরো অনেক বড় গল্প বলবো, দিব্যি দিলাম। দাদু হেসে বললেন, কি বলো বাছা, তোমরা রাজি আছো তো? আজকের মতো গল্প দাদুর বৈঠক এখানেই শেষ হলো। বাচ্চারা, এবার তোমরা বলো, দাদুর বলা গল্পটা বিচিত্রা দিদির মুখে শুনতে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর কমেন্ট লিখবে, কেমন লাগলো সেটা জানাবে। আর কি ধরনের গল্প তোমরা শুনতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলবে, কারণ এখন তো তোমরা আর এসব গল্প শুনতে পাও না। আমি বিচিত্রা দিদি তোমাদের ভালো লাগার গল্প নিয়ে চলে আসব। আমি সব সময় চেষ্টা করি সমস্ত ধরনের বন্ধুদের জন্য, এক এক রকমের বন্ধুদের জন্য নানান পছন্দের গল্প নিয়ে চলে আসার, নানান আবৃত্তি নিয়ে চলে আসার, নানান সুরেলা গান নিয়ে চলে আসার। তো আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।